আদালতের বিরুদ্ধে গিয়ে কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বললেন প্রধানমন্ত্রী। বিএনপি জামায়াত নিয়ে সতর্ক থাকার আহ্বান। উত্তর মধ্যাঞ্চলে বাড়ছে বন্যা, বিভিন্ন স্থানে বাঁধে ধস, প্লাবিত নিম্নাঞ্চল। পদ্মা জেগে ওঠা চর নিয়ে শঙ্কা নেই, নদী শাসনে ব্যবহার হচ্ছে স্বতন্ত্র প্রযুক্তি, বর্ষার আগে পরে জরিপ ও সংস্কার। টাই ব্রেকার হেরে কোপার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ব্রাজিলের, সেমিতে উরুগুয়ে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। সন্ত্রাসী দল বিএনপি জামাত যেন আর ক্ষমতায় আসতে না পারে, সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আদালতের বিরুদ্ধে গিয়ে কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। পিএসসি পরীক্ষা আন্দোলনকারীদের কতজন বিগত সময় উত্তীর্ণ হয়েছে সে প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী। রিপোর্ট প্রণব চক্রবর্তী। 2002 সালে ছাত্রলীগের এক ঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে প্রতিষ্ঠিত হয় যুব মহিলা লীগ। 22 বছরে পড়ল সংগঠনটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের সেবক হিসেবে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে, নিশ্চিত করেছে নারীর ক্ষমতায়ন। 21 বছর পর আওয়ামী লীগ যখন সরকার এসেছে তখনই জনগণের সেবক হিসাবেই আমরা এসেছিলাম। মানুষ অন্তত এটুকু পেয়েছিল যে না, জনগণের জন্য আমরা কাজ করি। আমরা বারবার সরকারে এসেছি, আসার ফলে আজকে বলবো যে প্রতিটি ক্ষেত্রে আমরা বাংলাদেশকে একটা উচ্চ আসনে নিয়ে যেতে সক্ষম হয়েছি। রাজনীতির মাঝে বিএনপির বিভৎস চেহারা তুলে ধরার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, তারা যেন আর ক্ষমতায় না আসতে পারে সেদিকটাতে দেশবাসীকে সজাগ থাকতে হবে। বিএনপি সেই 2001-এর পর যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল আমাদের যুব মহিলা লোকের উপরে, এগুলো মানুষের সামনে তুলে ধরে ওদের বিভৎস চেহারাটা, ওদের জঙ্গির চেহারা, ওদের সন্ত্রাসী চেহারাটাও মানুষের সামনে তুলে ধরতে হবে। তাদের এই অত্যাচার নির্যাতন যেন আবার ফিরে না আসে, তার জন্য সবাইকেই আমার মনে হয় আরো বেশি সক্রিয় থাকতে হবে। কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন সরকার প্রধান। ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল, মেয়েরা বেশি পাশ করে বেশি চাকরি পেয়েছে কিনা, সেটা আগে তারা প্রমাণ করুক। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। নারী সমাজ সবার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী। মেয়েরা সমাজের অর্ধেক পিছনে পড়ে থাকলে সেই সমাজ কখনো উঠে দাঁড়াতে পারে না। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে, তবে সিলেটে উন্নতি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, 24 ঘন্টায় কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে ব্রহ্মপুত্র এবং যমুনার নিম্নাঞ্চলে পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। প্রতিনিধিদের সহায়তা রিপোর্ট সমর ইসলামের। কুড়িগ্রামে নাগেশ্বরীর বামনডাঙ্গায় দুধকুমারের স্রোতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 300 মিটার ধসে নতুন করে 12টি গ্রাম প্লাবিত হয়েছে। ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের 6টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 2টি বাঁধ ভাঙার কারণে আমার ইউনিয়নে 8টি গ্রামে পানি এ পর্যন্ত প্রবেশ করছে। ঘরের ভিতরে থাকতে বালি বাচ্চা নিয়ে কোথায় থাকি, রাস্তাতে আসছি, রাস্তাও তো যাবা নাকছে চলি। উজানের ঢলে লালমনিরহাটের মহেশখোঁচা গোবর্ধন 2 নম্বর স্পার বাঁধের সংযোগস্থলে ধস দেখা দিয়েছে। জিও ব্যাগ ফেলে ধস ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। পানিতে তলিয়ে গেছে প্রায় 1000 হেক্টর ফসলি জমি। ঘরের উপরে বিছনার উপর দিয়ে পানি যাচ্ছে।
গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট সহ সব নদ নদীর পানি বিপদসীমার উপরে। সাগহাটা ও ফুলছড়ি উপজেলার অন্তত 23টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। 5 উপজেলার 126টি চরাঞ্চলের 66,000 পরিবার পানিবন্দী। সিরাজগঞ্জ শহরের হার্ড পয়েন্টে যমুনার পানি বেড়ে বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মৌলিবাড়ি, চর সয়দাবাদ, দুখিয়াবাড়ি, খাস বড়শিমুল, চর গাছাবাড়ি ও পঞ্চসানা গ্রামের বাড়িঘরে পানি ঢুকেছে। বেড়েছে নদী ভাঙনও। জলাইছে পোলাপান নিয়ে বাসায় থাকা যায় না, বাড়িতে লগা জল, এখন কিভাবে থাকি এনে এসে একটু আশ্রয় নিচ্ছি। টাঙ্গাইলে সবকটি নদীর পানি হু হু করে বাড়ছে। ঝিনাই নদীর পানি বিপদসীমার 92 সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র ও যমুনার পানি 28 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। জেলার ভুয়াপুর, কালিহাতী ও সদর উপজেলার চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রবল স্রোতে ভুয়াপুরের ভালকুটিয়া কাঁচা সড়ক ভেঙে গেছে। এদিকে সিলেটে প্রতিদিনই কমছে সুরমা, কুশিয়ারা সহ সব নদ নদীর পানি। তবে কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে এখনও পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কাটেনি পানিবন্দী মানুষের দুর্দশা। সমর ইসলাম, 21 টেলিভিশন। জেগে ওঠা দৃশ্যমান চরের কারণে পদ্মা নদী বাঁচবে কি বাঁচবে না এমন দুশ্চিন্তার কোনো কারণ নেই। নদীটি দীর্ঘমেয়াদী আচরণ বিবেচনা নিয়ে নদী শাসন ও বাঁধের কাজ করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, নদী তার স্বাভাবিকতা নিয়ে চলবে, শুধু সীমানা বেঁধে দেওয়া হয়েছে কোন পর্যন্ত নদী নড়াচড়া করতে পারবে। প্রতি বছর বর্ষার আগে পরে বাঁধের জরিপ ও সংস্কার কাজ নিয়মিত করার প্রটোকলও বেঁধে দেওয়া হয়েছে। পদ্মা শাসনের কারিগরি বিভিন্ন দিকের খোঁজ নিয়েছেন মোহাম্মদ নুরুন্নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটু। পদ্মা সেতুর সুরক্ষায় নদী শাসন নদীকে পথ দেখিয়ে দেয় কোন দিকে যেতে পারবে, কোন দিকে পারবে না। আমাজনের পর বিশ্বে দ্বিতীয় বৃহৎ স্রোতস্বিনী নদীটি সময়ভেদে ভিন্ন ভিন্ন আচরণ করে। কখন কোন দিকে ছুট দেয় বলা যায় না। এখন ভাঙ্গনের দিক মাদারীপুরের চর জানাজাতির দিকে। পদ্মাপাড়ের মানুষের মাঝেও চর নিয়ে থাকে নানান হিসেব নিকেশ। চর দেখে কেউ ফসলের স্বপ্ন বুনেন, তো কেউ আবার মাছ বিলুপ্ত হওয়া কিংবা নদী মরে যাওয়া নিয়ে চিন্তিত। আর মাছের অবস্থায় সকাল থেকে মনে করেন এই কটা পাইছি এলাই বোঝেন, দেয় না স্বপ্নও গাড়ে, কোনো নাই গাঙ্গা দেয় না। আগে কাঁঠাল ছিল, এখন এই ছোটটা নাই। আগে নদী অনেক ভাঙ্গন হইতো, এখন ভাঙ্গন নাই। আগের মতো নদী নাই, নদী আগের থেকে চর পুড়ে গেছে। নদীর বাঘ মাছের একটা সিস্টেম আছে, সেই সিস্টেম আস্তে আস্তে নষ্ট হয়ে যাইতেছে। যদিও বিশেষজ্ঞরা এসব কল্পনা জল্পনাকে বলছেন অমূলক। শতবর্ষী হার্ডিং ব্রিজ এলাকার মতন পদ্মা সেতুর নদী শাসনের ধারণা নেওয়া হয়েছে। গতি, প্রকৃতি ও আচরণে অত্যন্ত জটিল নদীটির শাসনে তৈরি করা হয়েছে স্বতন্ত্র প্রযুক্তি। আপনারা যে নদীর উপরে যে সেতুটা দেখেন সেটা জটিল, তাতেও ডিজাইনে অনেক জটিল আছে। কিন্তু নদীর ব্যাপারে শুধু জটিল না, অনেক আনসার্টিনিটি আছে। প্রশ্ন ছিল যে নদীকে কোনোভাবেই প্রভাবিত করা হবে না, সংকুচিত করা হবে না। অন্যথায় এই নদীটা 3-4 কিলোমিটার প্রশস্ত হলেই চলে। হ্যাঁ, ব্রিজের কোনো একটা এফেক্টও থাকবেই, বাট এটা আমাদের যে স্টাডিতে সেটা উল্লেখযোগ্য কোনো এফেক্ট না। নদীর প্রবাহে বড় ধরনের কোনো প্রভাব ফেলবে। এই নদীটা সুইঙ্গিং রিভার এবং এটা কোনো বিজ্ঞানের মধ্যে পড়ে না, ওই বিজ্ঞান এখনো আসে নাই। মাওপ্রান্তে শক্ত মাটি বলেই কম অংশ কনক্রিট করা হয়েছে। জাজিরা অংশে ভাঙ্গন বেশি বলে 11.5 কিলোমিটারের কিছুটা বেশি কনক্রিটের ব্লক, কিছুটা জিও বালির বস্তা এবং কিছু অংশ বড় পাথর ফেলা হয়েছে। নদীকে প্রভাবিত কিংবা সংকুচিত করা হয়নি। মাওয়ার থেকে 2 কিলোমিটার চর পড়েছে, তারপরে 3 কিলোমিটার নদীটা, এবং নদীটা যেহেতু পশ্চিম দিকে যাচ্ছে, সেখানে যে চর জানা যাচ্ছিল ওটা ভাঙা শুরু হয়েছে। নদী শাসনটা যখন শেষ হয়ে আসছে তখন নদী পশ্চিম দিকে রওনা দিয়েছে। একেবারে পশ্চিম প্রান্তে যেতে 12 বছর লাগবে, এটা আমরা মডেল স্টাডি করে বিভিন্নভাবে বের করেছি। শুষ্ক মৌসুম, শীত ও বর্ষায় নদীতে পানির স্তর ও দৃশ্যপট আলাদা দেখাবে, এটাই স্বাভাবিক। তবে বর্ষার আগেও পরে জরিপ ও বাঁধ সংস্কার করতে হবে নিয়ম করেই। যদি দেখা যায় যে নদীর শাসনে যে স্লোপ করে পাথর ফেলা হয়েছে, জিও ব্যাগস ফেলা হয়েছে, কংক্রিটের ব্লক ডিজাইন অনুযায়ী ফেলা হয়েছে, সেগুলো কোথা থেকেও সরে গেছে কিনা কিংবা কোথা থেকেও
নদী সরিয়ে ফেলেছে কিনা, তাহলে সাথে সাথে সেখানে আবার ভরাট করতে হবে। আমরা এটাকে বলছি অ্যাডাপটিভ ডিজাইন। নিয়ন্ত্রিত ও শাসিত নদী হলেও পদ্মার দিক পরিবর্তন ও চলাচল স্বাভাবিক থাকবে এমন ধারণা বিশেষজ্ঞদের। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, জাজিরা, শরীয়তপুর। হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য তলানিতে ঠেকেছে। আগে দৈনিক 250 ট্রাক পণ্য আমদানি হলেও সে সংখ্যা নেমে এসেছে 30-এ। আমদানিকারকরা জানান ডলার সংকট সহ নানা জটিলতায় আমদানি কমছে। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে আনো জানাচ্ছেন সমর ইসলাম। মোট চাহিদার বেশিরভাগ পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য আমদানি হয় দেশের দ্বিতীয় বৃহত্তর হিলি স্থলবন্দর দিয়ে। আগে প্রতিদিন এই বন্দর দিয়ে পাথর, চাল, পেঁয়াজ সহ বিভিন্ন পণ্যবাহী 2 থেকে 250 ট্রাক প্রবেশ করত। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকার ও বন্দরে কর্মরত শ্রমিকদের পদচারণায় মুখর থাকত পুরো বন্দর এলাকা। এখন আমদানি রপ্তানি বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। ডলার সংকট, চাহিদা মাফিক এলসি না পাওয়া এবং দেশের চেয়ে ভারতে দাম বেশি হওয়ায় পণ্য আমদানির পরিমাণ কমেছে। বন্দরের সড়কগুলো খারাপ হওয়ায় আগ্রহ কমেছে আমদানিকারকদের। এতে বন্দরে কর্মরত 500 শ্রমিক সহ C&F এজেন্ট, কাস্টমস কর্মকর্তারা প্রায় অলস সময় পার করছেন। আমরা অনেক কষ্টেই আছি, কাজ কাম অনেক কমে গেছে। কোনোদিন একটা গাড়ি পাচ্ছি, কোনোদিন পাচ্ছি না, এই ধরনের ঘটনা ঘটেছে। এলসি না করতে পারার কারণেই আমাদের এখানে ব্যবসা বাণিজ্য কমে গেছে। এখানে একটা কাঁচামালের ব্যাপক একটি হাব ছিল, সেই কাঁচামালগুলো যেমন পেঁয়াজ সহ অন্যান্য কাঁচামালগুলো, তো হঠাৎ করে ভারতের থেকে পেঁয়াজ এক্সপোর্ট তারা বন্ধ করে দিয়েছিল। আমদানি কমায় বন্দরের ব্যয়ভার চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানান কর্মকর্তারা। 500 লেবার আছে, এর ভিতরে এখন 300 বোধহয় যাওয়া আসা করে, তারা মানবিক জীবনযাপন করতেছে। এবং পানামা হিলি স্থলবন্দরের যে দৈনন্দিন যে অবকাঠামো ব্যয়, পানামা হিলি স্থলবন্দরের যে ব্যাংক রিং, ইট কল রিং, এইগুলো পরিশোধ করে পানামা হিলি স্থলবন্দরের যে কর্মকর্তা কর্মচারীদের বেতন দেবে, সে বেতন তার সক্ষমতা পানামা হিলি স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালকের হাতে এখন আর নেই। 2022-23 অর্থ বছরে 12,97,000 টন পণ্য আমদানি হলেও 2023-24 অর্থ বছরের 11 মাসে হিলি বন্দর দিয়ে আমদানি হয়েছে মাত্র 6,25,000 টন পণ্য। সমর ইসলাম, একুশে টেলিভিশন। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আদালতের বিরুদ্ধে গিয়ে কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বললেন প্রধানমন্ত্রী। বিএনপি জামায়াত নিয়ে সতর্ক থাকার আহ্বান। উত্তর মধ্যাঞ্চলে বাড়ছে বন্যা, বিভিন্ন স্থানে বাঁধে ধস, প্লাবিত নিম্নাঞ্চল। পদ্মায় জেগে ওঠা চর নিয়ে শঙ্কা নেই, নদী শাসনে ব্যবহার হচ্ছে স্বতন্ত্র প্রযুক্তি, বর্ষার আগে পরে জরিপ ও সংস্কার। টাইব্রেকারে হেরে কোপার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ব্রাজিলের, সেমিতে উরুগুয়ে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।